আত্মবিশ্বাস যতক্ষণ না বাড়াতে পারিস না, আমি শর্ট কোশ্চেনে 1 মার্কও কম নিব না। এই আত্মবিশ্বাসটাকে মাথায় ঢুকিয়ে দিতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, মধ্যশিক্ষা পর্ষদে দেওয়া বাংলা মাধ্যমের তৃতীয় সেটটি আজকে বিস্তারিত আলোচনা করব। 195 পাতায় টাকি গভর্নমেন্ট হাই স্কুলের 1 মার্কের যে প্রশ্নগুলো, দেখ প্রথমে যেটা আছে, প্রথম প্রশ্নটা কি বলছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে আবহবিকার, পর্যায়ন, অন্তর্জাত প্রক্রিয়া, পুঞ্জক্ষয়। কোনটা হবে? পুঞ্জক্ষয়। যখন মধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসবে তখন সেটাকে কী বলা হবে? পুঞ্জক্ষয় বা পুঞ্জিত ক্ষয়, তাই তো? তাহলে আবহবিকারটা কি? আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তন হওয়াকে কী বলে? আবহবিকার। পর্যায়ন তো জানিস যে উঁচু নিচু বন্ধুরভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়া। তাহলে পর্যায়নটা কি? উঁচু নিচু বন্ধুরভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়া, বা অন্যভাবে বলতে গেলে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের সমতলীকরণকে বলা হয় পর্যায়ন। পর্যায়ন শব্দটি ব্যবহার কে করেছিল? চেম্বারলিন ও সালিসবারি। কত সালে? 1904 সালে। 1976 একটা গ্রেড, 1976 সালে গ্রেড শব্দটি ব্যবহার করেছিল কে? জিকে গিলবার্ট। কিন্তু পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করা হয়েছিল 1904 সালে। ঠিক আছে, এরপরে 2 নম্বর যেটা আছে, নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়। আচ্ছা, নিক পয়েন্টটা কী রে? নদীর পুনর্জীবন লাভের ফলে নতুন এবং পুরাতন ঢালে যে সংযোগ বিন্দু সেটাকে কী বলা হয়? যাকে নিক বিন্দু। তো এই নিক বিন্দুতে সৃষ্টি হয় অশ্বক্ষুর আকৃতি হ্রদ, প্লাবনভূমি, জলপ্রপাত, পলল শঙ্কু। কোনটা হবে বল? তাহলে যে নিক বিন্দু অর্থাৎ নতুন পুরাতন ঢাল আর এই নতুন ঢালের সংযোগকারী বিন্দুতে কি সৃষ্টি হবে? জলপ্রপাত সৃষ্টি হবে। ঠিক আছে, বাকি অপশনগুলোতে জানিস অশ্বক্ষুর আকৃতি হ্রদ, প্লাবনভূমি, পলল শঙ্কু। অশ্বক্ষুর আকৃতি হ্রদটা কী জিনিস? নদী যখন খুব এঁকে বেঁকে প্রবাহিত হয়, নদী যখন বার্ধক্য এবং পরিণত পর্যায়ে, বার্ধক্য ও পরিণত পর্যায়ে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, কিন্তু নদীর পুনর্জীবন লাভের ফলে নদী বাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খোলের ন্যায় অবস্থান করলে তখন সেটা কী বলা হয়? অশ্বক্ষুর আকৃতি হ্রদ। ঠিক আছে, প্লাবনভূমিতে জানিস যে নদী খাতের দুই পাশে পলি সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে বা যে ভূমিভাগ গঠন করে সেটাকে কী বলা হয়? প্লাবনভূমি। পলল শঙ্কু জানিস, পলল শঙ্কু কোথায় তৈরি হয়? এটা নদী যখন উচ্চগতি ছেড়ে সমভূমি প্রবাহে অর্থাৎ মধ্যগতির প্রবাহে যখন প্রবেশ করে তখন উচ্চগতি এবং মধ্যগতির সংযোগস্থলে, উচ্চগতি এবং মধ্যগতির সংযোগস্থলে অর্থাৎ পর্বতের পাদদেশীয় অঞ্চলে নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে শঙ্কুর নিয়ে যে ভূমি তৈরি করে সেটাকে কী বলা হয়? পলল শঙ্কু। কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? এরপরে ভারতের একটি প্লায়া হ্রদ কোথায় দেখা যায় রে? মরুভূমিতে। কোথায় দেখা যাবে? কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয় এটা? অপসারণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? অপসারণ প্রক্রিয়ায়। যে অপসারণ প্রক্রিয়ায় যে অপসারণ গর্ত সৃষ্টি হয় তাতে নদী এসে মিলিত হলে কিংবা ভৌমজল স্তর উঠে এলে তখন সেটাকে কি বলা হবে? প্লায়া হ্রদ। তোর ভারতের একটি প্লায়া হ্রদ কলেরু, চিল্কা, সম্বর, উলার। কোনটা হবে? সম্বর হচ্ছে একটা প্লায়া হ্রদ। আচ্ছা, প্লায়া হ্রদগুলো মিষ্টি জলের হ্রদ না লবণাক্ত জলের হ্রদ? তাহলে এই প্লায়া হ্রদগুলো হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। কলেরু হ্রদটা কোথায় রয়েছে? কৃষ্ণা ও গোদাবরীর মধ্যে, তাই তো? তাহলে কৃষ্ণা ও গোদাবরীর মাঝে অবস্থিত হ্রদটির নাম হচ্ছে কলেরু। আর চিল্কা তো জানিস এটা একটা উপহ্রদ বা লেগুন, তাই তো? উপহ্রদ বা লেগুন, ভারতের বৃহত্তম লেগুন। উলার এটা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, হ্রদ। ঠিক আছে, এইভাবে কিন্তু কোনটা কি শুধু আমরা যদি ঢিল ছোড়ার মতো উত্তর দেখে রাইট দিয়ে করে গেলাম তাহলে কিন্তু করাই হবে, কোনো লাভ হবে না। বিষয়টাকে মাথায় ঢুকিয়ে দিতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। আত্মবিশ্বাস যতক্ষণ না বাড়াতে পারিস না, আমি শর্ট কোশ্চেনে 1 মার্কও কম নিব না, এই আত্মবিশ্বাসটা রাখতে হবে। যেভাবে হোক শর্ট প্রশ্ন যতগুলো আছে তাদের যাতে 1 মার্ক না, হাফ মার্কও যাতে না কমে, এই টার্গেট রাখতে হবে। তাহলে কিন্তু ফুল নম্বরের টার্গেটটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। ঠিক আছে,
এরপরে যেটা দেওয়া আছে 4 নম্বরটা, সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে। কত কমবে? যদি 300 মিটার উচ্চতা বৃদ্ধি পায় তাহলে বায়ুর চাপ কত কমবে? এটা আনকমন কোশ্চেন, তাই তো? তা 30, 34, 37 আর 44 মিলিবার। 34 মিলিবার। কত হবে? 34 মিলিবার। এরপরে যেটা দেওয়া আছে, আটলান্টিক মহাসাগরে পূর্ব উপকূল বরাবর প্রবাহিত শীতল শুষ্ক বায়ু যে নামে পরিচিত। আটলান্টিক মহাসাগর কোন উপকূলের কথা বলছে? পূর্ব উপকূল। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলের বায়ুগুলো কি কি আছে? হ্যারিকেন, টর্নেডো। এই যে দেওয়া আছে হ্যারিকেন এবং টর্নেডো, এই দুটো কিন্তু পশ্চিম উপকূলে প্রবাহিত হয়। হ্যারিকেন এবং টর্নেডো কোন উপকূলে প্রবাহিত হয়? পশ্চিম উপকূলে। আর ঘূর্ণবাত এটা তো আগে বাদ দিয়ে দে, কারণ ঘূর্ণবাত কি হয়? এটাকে শুষ্ক বায়ু, আর ঘূর্ণবাতটা একটা আকস্মিক বায়ু। এটা উষ্ণ হয়ে থাকে। এটা কেমন হয়ে থাকে? উষ্ণ হয়ে থাকবে, তাই তো? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? বোরা। সোজা কথায় অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে প্রবাহিত শীতল বায়ু। আর শীতল বায়ু কেমন হবে? শুষ্ক না আর্দ্র রে? শুষ্ক। তাহলে অ্যাড্রিয়াটিক সাগরের মানে কি? আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে প্রবাহিত শীতল শুষ্ক বায়ু হচ্ছে বোরা। ঠিক আছে, অ্যাড্রিয়াটিক সাগর নামটা থাকতে পারে কিন্তু। এরপর যেটা দেওয়া আছে, কোন স্থানে সন্ধ্যা 6টার সময় জোয়ার হলো। তো 1-6 এটাও কিন্তু একটা গাণিতিক প্রশ্ন। বলছে সন্ধ্যা 6টার সময় যদি জোয়ার হয় তাহলে পরবর্তী জোয়ার কতক্ষণ পরে হবে? 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হয়। 6 ঘন্টা 13 মিনিট কি হবে? ভাটা। 12 ঘন্টা 26 মিনিট পরে হবে কি হবে? জোয়ার। 12 ঘন্টা 26 মিনিট পরে কি হবে? জোয়ার। ঠিক আছে, দেখ দুটো জোয়ারের মধ্যে ব্যবধান কত? মুখ্য একটা গৌণ জোয়ার। তাহলে পরবর্তী জোয়ার মানে কি? এখন যদি গৌণ জোয়ার হয় 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হবে, আর এখন যদি মুখ্য জোয়ার হয় 12 ঘন্টা 26 মিনিট পরে কি হবে? গৌণ জোয়ার হবে। তাহলে এখন যদি 6টা বাজে, মনে কর এখন কটা কি দেওয়া আছে রে? এখন 6টা দেওয়া আছে, সন্ধ্যে 6টা, তাহলে পরবর্তী জোয়ার কখন হবে? ভোর 6টা, মানে 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর কি হবে? 6টা আর 26 মিনিট যোগ করতে হবে, তাহলে কত হবে? 6টা 26। অপশানে কি কি আছে? 6টা 25 আছে। 6টা 25 আছে, 6টা 26 তো নেই, কারণ মোটামুটি ওয়ান অ্যান অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে ওই 6টা 25 AM হবে। 26 থাকলে 26 হতো। তাহলে উত্তরটা কোনটা হবে? পরের দিন সকালবেলা, তাই তো? পরের দিন সকালবেলা 6টা 25 বা 26, তাই তো? জোয়ার ভাটা বললো ওটা 6 ঘন্টা 13, শুধুমাত্র জোয়ার ভাটা 6 ঘন্টা 13। আর দুটি মুখ্য বা দুটি গৌণ বললে কি হবে? তখন হয়ে যাবে 24 ঘন্টা 52 মিনিট। এরপরে দেওয়া আছে 7 নম্বর যেটা দেওয়া আছে, একটি পরিবেশ বান্ধব বর্জ্য। পরিবেশ বান্ধব যেটা পরিবেশের ক্ষতি করবে না। সীসা পরিবেশের ক্ষতি করে না? করে। চট কি পরিবেশের ক্ষতি করে? চট কোনগুলো রে? সাধারণত পাটের তৈরি থলেগুলোকে কি বলা থাকে? চট বলে, বা মাদুরগুলোকে এগুলো কি বলে? চট বলে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু একদম সাধারণ ভাষা, পরিচিত ভাষা চট, নাকি? এই ভাষাটা আমরা বেশি ব্যবহার করি। প্লাস্টিক, এটা তো বহুত ক্ষতি। প্লাস্টিককে একবারে নো করে দিতে হবে। এটা কি করে দেবে? এরপরে দেখ 8 নম্বর যেটা দেওয়া আছে, কাশ্মীর উপত্যকার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পীর পাঞ্জাল আর জাসকর পর্বত শ্রেণীর মাঝে রয়েছে কোন উপত্যকা? কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? খ এরটা আছে, তাই তো? পীর পাঞ্জাল কোথায় আছে? খ। ঠিক আছে, এরপরে 1-9 যেটা আছে, নিম্নলিখিত কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য বেশি? মনে আছে সূত্রটা কি? গ্যাট, GAT। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। প্রথমে গুজরাট, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু। আচ্ছা, যদি এখানে কোনো রাজ্য টাজ্য না দিয়ে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপকূলের দৈর্ঘ্য বেশি যোগ করে দিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তখন কিন্তু ওটাই দিতে হবে উত্তর। বুঝতে পারলি কি? কারণ ওর 2000 কাছাকাছি, 1900 প্লাস আছে, 1925 না কত আছে ওর উপকূলের দৈর্ঘ্য কিলোমিটার। বুঝতে পারলি কি না? তো সুতরাং তখন ওইটা উত্তর হয়ে যাবে।
কিন্তু যখন রাজ্যগুলো বলবে, রাজ্যগুলোর মধ্যে একটাই সূত্র, GAT, গ্যাট। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তার সবচেয়ে বড় হচ্ছে গুজরাটের উপকূল, মনে থাকবে তো। নেক্সট, একটি পর্ণমেচি। পর্ণমেচি মানে কি রে? পাতা ঝরে পড়ে। শুষ্ক ঋতুতে যেসব উদ্ভিদের পাতা ঝরে যায় এমন একটা উদ্ভিদ। আচ্ছা বাবলা কি ধরনের উদ্ভিদ বল? জাঙ্গাল উদ্ভিদ, মরু উদ্ভিদ। এটা কি ধরনের উদ্ভিদ রে? আমাদের এইগুলোতে দেখা গেলেও এটা আসলে হচ্ছে জাঙ্গাল উদ্ভিদ। এটা কি ধরনের উদ্ভিদ? জাঙ্গাল উদ্ভিদ, মানে যেটা মরু উদ্ভিদ, জেরোফাইট বলবো, তাই তো। তুঁত, তুঁত হচ্ছে পর্ণমেচি উদ্ভিদ। এটা হচ্ছে আমাদের এই ক্রান্তি অঞ্চলে পর্ণমেচি উদ্ভিদ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তুঁত। মেহগনি তো জানিস, মেহগনি চিরসবুজ অরণ্য। মেহগনি হচ্ছে চিরসবুজ অরণ্য। আর সুন্দরী কি ধরনের উদ্ভিদ? এটা হ্যালোফাইট উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য, তাই তো। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তুঁত। এরপরে 11 নম্বর, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। কোন কালে দেখা যায় রে? পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞাটা কি? যে শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে। কার বায়ুর প্রভাবে? কোন বায়ুর প্রভাবে রে? পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পূর্ব ভারতে মাঝে মাঝে যে ধীরে ধীরে বৃষ্টিপাত হয় এবং আকাশ মেঘলা থাকে, ধীরে ধীরে বৃষ্টিপাত হয়, তাই কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে কোন সময় হয়? শীতকালে। কোন সময় থাকে? শীতকালে। মনে থাকবে তো। কোন বায়ুর প্রভাবে? মৌসুমী বায়ুর প্রভাবে মোটেই না, মাথায় রাখবি, ঠিক আছে। কারণ কোন বায়ুর প্রভাবে? পশ্চিম বায়ুর প্রভাবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? ভূমধ্যসাগরীয় অঞ্চল। উৎপত্তি স্থল কোথায়? ভূমধ্যসাগরীয় অঞ্চল উৎপত্তি স্থল, আমাদের ভারতে না, বুঝতে পারলি কিনা। এরপরে 12 নম্বর হচ্ছে ভারতের প্রধান কৃষি ব্যবস্থাটি হলো। তার ভারতের প্রধান কৃষি ব্যবস্থা কেমন রে? জীবিকা সত্তা ভিত্তিক। মানে কি? যে নিজেদের খেয়ে হলেই হলো, নাকি? নিজেদের খেয়ে হলেই হলো। ভারতে বর্তমানে কি অধিকাংশগুলো কৃষি কি জমি অল্প স্বল্প আছে, ও যা জমিতে হচ্ছে নিজেদের পরিবারে জুটে না, ওটাই জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, ঠিক আছে। তাহলে জীবিকা সত্তা ভিত্তিক কৃষির সংজ্ঞাটাও কিন্তু ইম্পর্টেন্ট আবার, ঠিক আছে। তাহলে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি? নিজেদের পরিবারের চাহিদা পূরণের জন্য যে কৃষি কাজ করা হয়ে থাকে তাদেরকে কি বলবো? জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। মনে রাখবি, বাগিচা মানে বাগান করে। বাগিচা মানে কি রে? বাগিচা কোনগুলো? চা, কফি, রবার, তাই তো। এগুলো বাগান করে। আমও হচ্ছে বাগিচা করে। লিচু, এগুলো বাগান করা হয় না, এগুলো বাগিচা। মিশ্র কৃষিটা কি বল? তার মিশ্র কৃষিটা কি জিনিস? খাদ্যশস্য উৎপাদনের সাথে সাথে পশু খাদ্য উৎপাদন ও পশুপালন করা বলে কি? মিশ্র কৃষি। বাণিজ্যিক কৃষিটা মনে রাখবি। বাণিজ্যিক কি? যে বৃহৎ আয়তন কৃষি জমিতে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষবাস করাকে কি বলা হয় থাকে? বাণিজ্যিক কৃষি। বাণিজ্যিক কৃষি ব্যাপক কৃষির অন্তর্গত। কোন কৃষির অন্তর্গত? ব্যাপক কৃষি। আর ব্যাপক কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষির উল্টো, মানে জীবিকা সত্তাভিত্তিক কৃষির হচ্ছে উল্টো হচ্ছে বাণিজ্যিক কৃষি। আচ্ছা, জীবিকা সত্তাভিত্তিক কৃষির অন্তর্গত নিবিড় কৃষির অন্তর্গত। কিসের অন্তর্গত? নিবিড় কৃষির অন্তর্গত। 13 নম্বর যেটা প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে 2001 থেকে 2011 সালের সেন্সাস অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয়েছিল? জনসংখ্যা বৃদ্ধির হার কোন রাজ্যে সবচেয়ে বেশি? রাজ্যগুলো বলেছে, তাই তো। 4টা অপশন দিয়েছে। এটাকে ডিকেডাল গ্রোথ বলা হয় বা দশকীয় বৃদ্ধিও বলা হয়। এতে 2001 থেকে 2011 10 বছরের গ্যাপ আছে না এটা, আর 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয় ভারতে। এটাকে ডিকেডাল গ্রোথ বা দশকীয় বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল। বৃদ্ধির হারটা বেশি। হার মানে কি বুঝতে পারলি? মানে পার্সেন্টেজ, মানে 100 জনের মধ্যে কতজনটা বাড়লো। কোন রাজ্যে বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল? বিহার, উত্তরপ্রদেশ, মেঘালয় না অরুণাচল প্রদেশ? কোনটা হবে? মেঘালয়। যদি ভারতের দশকীয় বৃদ্ধির হারের কথা বলা হয়, ঠিক আছে, তার মাথায় রাখবি যে সবচেয়ে বেশি ছিল মেঘালয় রাজ্যে। কত পার্সেন্ট জানিস? 27.80%। 27.80% মেঘালয়ের। অরুণাচল প্রদেশ দ্বিতীয় নম্বরে ছিল 25.90%, ঠিক আছে। 3 নম্বরে ছিল বিহার। 3 নম্বরে ছিল বিহার। তো 3 নম্বরে হবে না হলে পশ্চিমবঙ্গ টপ কালো কিসের জনঘনত্ব? কীভাবে টপ কালো নাকি? 2001-এ পশ্চিমবঙ্গ সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য ছিল, 2011 তো বিহার হয়ে গেল। নিশ্চয়ই ওর গ্রোথ রেটটা বেশি ছিল, তাই তো। ওর জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল। তো এর কত বৃদ্ধির হার ছিল? 25.10% বিহারের। জম্মু কাশ্মীর হচ্ছে 23.70%, মিজোরামে 22.9
80%। দেখ মেঘালয় আর মিজোরামের পার্থক্য 5% পার্থক্য, বাকি সব সেম আছে। আচ্ছা রাজ্যগুলোর মধ্যে না হয় বুঝলি যে মেঘালয়ে ডিকেটাল গ্রোথ বা দশকীয় বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল, কিন্তু যদি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য সবটাকে একসাথে ধরা হয় তাহলে সবচেয়ে দশকীয় বৃদ্ধির হার বেশি ছিল কোথায়? দাদরা নগর হাভেলিতে। কোথায় বেশি ছিল? 55.50%, ডাবল। মেঘালয়ে ডাবল, তাই তো, তাই না? যদি কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত করা হয় তাহলে, কিন্তু শুধু রাজ্য যদি বলা হয় তাহলে কোনটা হবে? মেঘালয়। আর কোথায় সবচেয়ে কম ছিল জানিস? নাগাল্যান্ডে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু উচ্চ ক্লাসের পরীক্ষাতে আসে এবং বড় বড় চাকরির পরীক্ষাতে আসে। নাগাল্যান্ডে ছিল ঋণাত্মক, মাইনাস হয়েছে। সব জায়গাতে জনসংখ্যা বেড়েছে, তো নাগাল্যান্ডের জনসংখ্যা কমেছে, ঠিক আছে? উল্টো, অর্থাৎ ওখানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে নেতিবাচক। তো এটাও আসতে পারে যে 2001 থেকে 2011 মধ্যে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার নেতিবাচক বৃদ্ধি দেখা যায়? নেতিবাচক মানে কি রে? নেগেটিভ, মাইনাস। তাহলে কি হবে? নাগাল্যান্ড হবে। এই কটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কত ছিল? -0.47। পরে দেখ লাস্ট 14 নম্বর, মানচিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাতকে, মানচিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাতকে কি বলা হয় রে? স্কেলের সংজ্ঞাটা পড়েছিস। মানচিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাতকে কি বলা হয়? স্কেল। এরপরে শুদ্ধ অশুদ্ধ। 1970 খ্রিস্টাব্দে ভোলা ঘূর্ণিঝড়ে লোহাচাড়া দ্বীপটি জেগে উঠে, তাহলে এটা কি হবে? শুদ্ধ না অশুদ্ধ হবে রে? অশুদ্ধ। নেক্সট 2-এরটা যেটা আছে, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা শুদ্ধ, কারণ একেবারে সমুদ্রপৃষ্ঠ, একেবারে সমুদ্রপৃষ্ঠ মেরু অঞ্চলে, তাই তো? কেন বলতো? ওখানে তো একেবারে মাটি থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে তো বরফ জমে থাকবে। মেরু অঞ্চল একেবারে তো হিমশীতল নাকি? সুতরাং এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে শুদ্ধ। এরপরে 3 নম্বর যেটা আছে, সৌররশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হলো মাইক্রন। যে সৌররশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক মাইক্রন, অশুদ্ধ। এরপরে 4 নম্বর যেটা রয়েছে, দেহরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে, খাঁটি সত্য নাকি? তাহলে এটা হবে শুদ্ধ হবে। আর দেহরাদুনে কি শুধু কি অরণ্য গবেষণাগার রয়েছে, আর কি কিসের কার্যালয় রয়েছে রে? মৃত্তিকা না, মৃত্তিকা রয়েছে ভোপালে, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর রয়েছে কোথায়? দেহরাদুনে। এরপরে আছে হোগেনাক্কাল জলপ্রপাতটি কাবেরী নদী দ্বারা সৃষ্ট। তাহলে কাবেরী নদীর একটি জলপ্রপাত হচ্ছে হোগেনাক্কাল, কিন্তু বিখ্যাত জলপ্রপাতটার নাম বল? শিব সমুদ্রম জলপ্রপাত। কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাত হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে ই ওয়েস্ট গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, শহরাঞ্চলে। বৈদ্যুতিক মন্ত্র কোথায় বেশি দেখা যাবে রে? শহরাঞ্চলে। এটা অশুদ্ধ হয়ে যাবে, তাই তো? এরপরে ইনস্যাট একটি সূর্য সমলয় উপগ্রহ। তাহলে ইনস্যাট কি ধরনের উপগ্রহ? ভূ সমলয় উপগ্রহ। কি ধরনের উপগ্রহ? আর আইআরএস, ভারতের আইআরএস হচ্ছে সূর্য সমলয় উপগ্রহের একটা উদাহরণ, ঠিক আছে? এরপরে শূন্যস্থান পূরণ। বাজাদা পৃষ্ঠের ওপর অবস্থিত মরুহ্রদকে ড্যাশ বলে? কি বলা হয়? প্লায়া বলে। নেক্সট 2 নম্বর যেটা আছে, মেরু অঞ্চলের শীতল স্রোত ড্যাশ রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়? অন্ত না বহিঃস্রোত? অন্তঃস্রোত। একটা জিনিস মাথায় রাখবি, যেগুলো শীতল স্রোত হবে, শীতল স্রোত মানে কি? ভারী, ঘনত্ব বেশি, নিচ দিয়ে প্রবাহিত হবে, অন্তঃস্রোত রূপে। আর উষ্ণ স্রোতগুলো কি স্রোত রূপে প্রবাহিত হবে? পৃষ্ঠ স্রোত রূপে, বহিঃস্রোত রূপে। আর উষ্ণ স্রোতগুলো নিরক্ষীয় অঞ্চল থেকে, মানে ক্রান্তীয় অঞ্চল থেকে, আর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন দিকে যাবে? এই ক্রান্তীয় অঞ্চল থেকে যাবে মেরু অঞ্চলের দিকে।
আর মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল থেকে কোন স্রোতগুলো আসবে? শীতল স্রোতগুলো। ওটা অন্তঃস্রোত রূপে আসবে শীতল স্রোতগুলো। আর উষ্ণ স্রোতগুলো কী স্রোত রূপে যাবে? বহিঃস্রোত বা পৃষ্ঠ স্রোত। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে বলছে নৈশদ্যুতি মেঘ বা নকটিলুশন ক্লাউড, এগুলো তো বারবার বলেছিলাম। কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ারে। নকটিলুশন ক্লাউড বা নৈশদ্যুতি মেঘ হচ্ছে মেসোস্ফিয়ারে দেখা যায়। এরপরে দেবপ্রয়াগ ও ভাগীরথী, খুবই ইম্পর্টেন্ট এই সেটের। আবার এই যে শূন্য স্থানগুলো বেশ ভালো, শূন্য স্থানগুলো আবার বেশ ভালো। তাহলে দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে কার মিলিত হয়েছে রে? অলকানন্দা নদীর মিলনেই গঙ্গা নদীর উৎপত্তি। তাহলে গঙ্গা নদী যে নামটা হয়েছে, কোথা থেকে নামটা হয়েছে রে? দেবপ্রয়াগে যখন অলকানন্দার সাথে ভাগীরথী নদী মিলিত হয়, অলকানন্দা যখন মিলিত হয় তখনই নাম হয়ে যায় কি? গঙ্গা। তার আগে নাম কি ছিল? ভাগীরথী। পার্বত্য প্রবাহে গঙ্গা কি নামে পরিচিত? ভাগীরথী। কি নামে পরিচিত? ভাগীরথী। আগে ভাগীরথী নাম ছিল, তারপর যখন অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে গেল, অলকানন্দার সাথে, তখন নাম হয়ে গেল গঙ্গা। এরপরে যেটা রয়েছে ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এটা ইম্পর্টেন্ট, এটাও ভালো একটা প্রশ্ন। তার মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কী রে? শিলং। তাহলে মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ হচ্ছে শিলং। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক NH47A, ঠিক আছে। আর NH44 তো ওটা ভারতের দীর্ঘতম। NH44 হচ্ছে ভারতের দীর্ঘতম। এরপরে ড্যাশ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। তো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হলো কোচি। কোচি শিপইয়ার্ডের কথা বলছি কি? কোচি শিপইয়ার্ড। তারপর হিন্দুস্তান শিপইয়ার্ড রয়েছে বিশাখাপত্তনমে, আর কোচি শিপইয়ার্ড কোথায় রয়েছে? কোচিতে, ঠিক আছে। এরপরে এক দুটি শব্দে উত্তর দাও। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? তাহলে কি বলা হয় দেখে? শর্টস। সোজা কথায় যদি বলতো যে মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? প্লায়া। কিন্তু সাহারা এগুলোকে কি বলা হয়? শর্টস বলা হয়। সাহারা এগুলোকে কি বলা হয় দেখে? শর্টস বলা হয়ে থাকে। এরপরে এল নিনো অবস্থা বায়ুমণ্ডলীয় সংবহনের কোন পর্যায়ে পরিলক্ষিত হয়? দুটো পর্যায় আছে, একটা নিস্তেজ পর্যায়, একটা সতেজ পর্যায়। তাহলে কোন পর্যায়ে দেখা যাবে? নিস্তেজ পর্যায়ে। কোন পর্যায়ে? নিস্তেজ। নিস্তেজ মানে কি? বায়ুমণ্ডলের সংবহন যখন দুর্বল হয়ে যাবে তখন নিস্তেজ পর্যায়ে দেখা যায়। প্রশান্ত মহাসাগরে এই যে অকার সার্কুলেশন, বায়ুমণ্ডলের সংবহনে যে অকার সার্কুলেশন, সতেজ পর্যায়ে কিন্তু লালিনা দেখা যাবে। কি দেখা যাবে? লালিনা। আর নিস্তেজ পর্যায়ে কি দেখা যাবে? এল নিনো। এগুলো উচ্চ ক্লাসের, হায়ার ক্লাসে বিষয়, কিন্তু এইরকম কঠিন প্রশ্ন কিন্তু দিবে না। কিন্তু তারপরে মাথায় রাখতে হবে যে সতেজ পর্যায়ে লালিনা এবং নিস্তেজ পর্যায়ে কি। এরপরে 3 নম্বর, মহাকর্ষ শক্তির বিপরীতে ক্রিয়াশীল জোয়ারকে কি বলা হয়? আচ্ছা, মহাকর্ষ শক্তির বিপরীতে মানে কি রে? যে বলটা কাজ করে সেটার নাম কি রে? কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী বল। এই কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জ্বর হয়? গৌণ জ্বর। আর চাঁদ ও সূর্যের আকর্ষণে কোন জ্বর হয়ে থাকে? মুখ্য জ্বর, ঠিক আছে। আর গৌণ জ্বর যেখানে হবে তার বিপরীত দিকে কোন হবে? কি জ্বর হবে? মুখ্য জ্বর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ যেখানে গৌণ জ্বর তার প্রতিপাদ স্থানে কোন জ্বর হবে? মুখ্য জ্বর। প্রতিপাদ কথার মাথায় রাখবে, উল্টো, একেবারে বিপরীত দিকে, পৃথিবীর কেন্দ্র দিয়ে ঠিক বিপরীত দিকে যে স্থানটা অবস্থিত, পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে যে বিপরীত দিকে, কোনো স্থানের বিপরীত দিকে যে স্থানটা রয়েছে সেটাকে কি বলবো আমরা? প্রতিপাদ স্থান। এটা বাসে কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় কত ঘন্টা? 12 ঘন্টা হয়ে থাকে। আর কোনো স্থানে যদি গৌণ জ্বর হয় তার প্রতিপাদ স্থানে কী হবে? মুখ্য জ্বর। আর কোনো স্থানে যদি মুখ্য জ্বর হয় তার প্রতিপাদ স্থানে কোন জ্বর হবে? গৌণ জ্বর, ঠিক আছে। এরপরে বলছে সাইটোটক্সিক বর্জ্য কি? যেসব বর্জ্যগুলো হচ্ছে ধাতব পদার্থযুক্ত, যেসব বর্জ্যগুলো হচ্ছে ধাতব পদার্থযুক্ত সেগুলো কি বলা থেকে? সাইটোটক্সিক বর্জ্য। এরপর আছে কোন পর্বতের অবস্থান থর মরুভূমি সৃষ্টিতে সাহায্য করেছে? আরাবল্লী পর্বত। কোন পর্বত? কেন বলতো? কারণ আরাবল্লী পর্বতটা বায়ু প্রবাহের পথের সাথে প্রায় সমান্তরালভাবে অবস্থান করায় উষ্ণ আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে আছে, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর্দ্র বায়ু হওয়া সত্ত্বেও সেটা বাধাপ্রাপ্ত না হতে পেরে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। ফলে থর মরুভূমিতে বৃষ্টিপাত ঘটে না, থর মরুভূমিতে বৃষ্টিপাত ঘটে না।
ঠিক আছে। এরপরে কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে তামিলনাড়ু তথা করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় আগমনকালে, তাই তো? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকালে। আর কার প্রত্যাগমনকালে? মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা, তাই তো? মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা তামিলনাড়ু উপকূলে শীতকালে আবার বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে আর গ্রীষ্মকালে কোন বায়ুর প্রভাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে পর্বত ঢালে ভূমিক্ষয় রোধে একটি কৃষি পদ্ধতির নাম? ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ, এগুলোই তো। তার মধ্যে প্রধান হচ্ছে ধাপ চাষ, ধাপ চাষ। এরপরে ভারতে কোন সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিট প্রস্তুত করে? তার টোপোশিট বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইংলিশে, বাংলায় ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কোন সংস্থা তৈরি করে রে? সার্ভে অফ ইন্ডিয়া, SOI বা ভারতের সর্বেক্ষণ বিভাগ বা ভারতের জরিপ বিভাগ, যার সদর কোথায় রয়েছে? দেরাদুনে। এরপরে ডান বামগুলো কি কি আছে? প্রথমে বাম দিকে জায়র, কারওয়া, নোয়া, তাই তো? লৌহ রপ্তানিকারক বন্দর, মারমাগাঁও, সমুদ্র স্রোত, কৃত্রিম উপগ্রহ, জম্মু কাশ্মীর। জায়রটা কিসের সঙ্গে যুক্ত বল? সমুদ্র স্রোত, অর্থাৎ সমুদ্র স্রোতের চক্রাকার আবর্তকে কি বলা হয় থাকে? জায়র বা গায়র বলা হয়ে থাকে। মনে আছে তো? আচ্ছা। এরপরে কারওয়া, এই কারওয়াটা কি রে? কাশ্মীর উপত্যকার পলিমাটি, কাশ্মীর উপত্যকার পলিমাটিকে কারওয়া বলে। কি চাষের জন্য বিখ্যাত কারওয়া? বল, কারওয়া কি চাষের জন্য বিখ্যাত রে? জাফরান চাষের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? জাফরান। তারপরে নোয়া, কৃত্রিম উপগ্রহ, NOAA, নোয়া কৃত্রিম উপগ্রহ, সামনাসামনি আছে, মিলাতে হবে না। আর লৌহ রপ্তানিকারক বন্দর হচ্ছে মারমাগাঁও, ভারতের প্রধান লৌহ রপ্তানিকারক বন্দর। গোয়াতে যে লোহাটা পাওয়া যায় সেটা কিন্তু ভারতের শিল্পগুলিতে ব্যবহার হয় না তেমন, অধিকাংশ কিন্তু বিদেশে এক্সপোর্ট করে দেওয়া হয়, রপ্তানি করে দেওয়া হয়। ওই জন্য মারমাগাঁও বন্দরে, গোয়ার মারমাগাঁও বন্দরে সর্বাধিক পরিমাণে লৌহ রপ্তানি করা হয়। কোন বন্দর দিয়ে? মারমাগাঁও বন্দর দিয়ে। ঠিক আছে, ডান বাম হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্নগুলো দেখ। হিমশৈল কাকে বলে পারবি? এগুলো বিস্তারিত ব্যাখ্যা বহুবার করে দিয়েছি। তাহলে হিমশৈলটা কি রে? সমুদ্রের জলে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপ। এটা কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়ে থাকে? মহাদেশীয় হিমবাহ থেকে। এরপরে মরুদ্যান কিভাবে গঠিত হয়? ওয়েসিস বা মরুদ্যান। মরুদ্যানটা কি? ওয়েসিস যেটাকে বলা হয়, তাই তো? তাহলে কিভাবে মরুদ্যান সৃষ্টি হয়? যে মরুভূমিতে সৃষ্ট প্লায়াভাতকে কেন্দ্র করে গাছপালা জন্মালে, বসতি গড়ে উঠলে তখন সেটা কি বলা হয়? মরুদ্যান। অবসারণ প্রক্রিয়ায় অবসারণ গর্ত সৃষ্টি হয়। প্রথমে অবসারণ প্রক্রিয়ায় অবসারণ গর্ত সৃষ্টি হবে, এর পরবর্তীতে সেখানে ভৌমজল উঠে এলে কিংবা নদী এসে মিলিত হলে প্লায়াভাতের উৎপত্তি হয়, এবং প্লায়াভাতকে কেন্দ্র করে ওর আশেপাশে উদ্ভিদ জন্মায়, তখন সেটাকে কী বলা হয়ে থাকে? মরুদ্যান। ঠিক আছে, গাছপালা জন্মায়, মানুষের বসতি স্থাপন করে, তখন সেটাকে আমরা কি বলবো? মরুদ্যান। সিজিকি কি? এটা তো পারবি। এটা কি রে? চাঁদ, সূর্য, পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিকি। একই সরলরেখা যখন অবস্থান করে তখন সেটা কি বলবো? সিজিকি। রিইউজ এবং রিসাইকেলের দুটি পার্থক্য। রিইউজ মানে পুনর্ব্যবহার, আর রিসাইকেল মানে কি? পুনরাবর্তন। রিইউজ আমরা এগুলো কিন্তু বাড়িতে খুব সহজে রিইউজ করা যায়, কিন্তু রিসাইকেলের ক্ষেত্রে বর্জ্য কোথায় পাঠাতে হয়? কলকারখানায় পাঠাতে হয়। ঠিক আছে, আর যখন রিইউজ করব, রিইউজের ক্ষেত্রে আগের যে বর্জ্য পদার্থ সেটাই থাকবে, কিন্তু রিসাইকেলের ক্ষেত্রে বর্জ্য দিয়ে কিন্তু নতুন পদার্থ সৃষ্টি হবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। অথবাদি আছে ইউট্রফিকেশন কি রে? জল দূষণের ফলে, তাই তো? জল দূষণের ফলে আবদ্ধ জলাশয়ে জল দূষণের ফলে বিভিন্ন শৈবাল, আগাছা বা অ্যালগির পরিমাণ বৃদ্ধি পেলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। ঠিক আছে, এই ঘটনাকে কী বলা থাকে? ইউট্রফিকেশন। আর এই যে অ্যালগির পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন সেটাকে কী বলা হয়? অ্যালগাল বুম। কী বলা থাকে? অ্যালগাল বুম। এরপরে দেওয়া আছে বৃষ্টির জল সংরক্ষণের 2টি পদ্ধতি। বহুত পদ্ধতি আছে, 2টি পদ্ধতি।
ছাদের ডিজাইন পরিবর্তন করা বা কৃত্রিম জলাধার তৈরি করা। এরপরে দুন বলতে কি বোঝো? দুন কি? শিবালিক ও হিমালয়ের মাঝে অবস্থিত উপত্যকাগুলিকে কি বলা হয় থাকে? দুন। এগুলো কিন্তু বারবার আসছে, করবি। উদাহরণ কি আছে? দেরাদুন, পাটিখাম্বা, চৌখাম্বা। দেরাদুন হচ্ছে সবচেয়ে বড় দুন, তাই তো? ভারতের সড়ক পথের শ্রেণীভাগ করো, দরকার নেই। আধুনিক যোগাযোগের দুটি সমস্যা। উন্নত প্রযুক্তির প্রয়োজন পড়ে আর দূরবর্তী স্থানে যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়, তাই তো? প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থা এখনও সব জায়গাতে বিস্তার লাভ করতে পারেনি। এফসিসি, ফলস কালার কম্পোজিট, অর্থাৎ প্রকৃত রঙের পরিবর্তে যে ছদ্ম রং ব্যবহার করা হয় উপগ্রহ চিত্রে, প্রকৃত রঙের পরিবর্তে ছদ্ম রং দ্বারা বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো দেখানো হয়, এটাকে বলা হয় কি? ফলস কালার কম্পোজিট বা এফসিসি। আর দেওয়া আছে জিআইএস কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটা হচ্ছে কি? উপগ্রহ চিত্রে যে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে উপগ্রহ চিত্রকে বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়ে থাকে, সেটাকে আমরা কি বলবো? জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। উপগ্রহ চিত্রের সংগৃহীত তথ্যকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় কোন সফটওয়্যারের মাধ্যমে? জিআইএস এর মাধ্যমে। এই ছিল 2 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নগুলো বলছি না, 3 মার্কের প্রশ্নগুলো কোনটা গুরুত্বপূর্ণ একটু বলে দিচ্ছি, শুধুমাত্র গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা 3R, এটা করতে পারিস, এটা ভালো প্রশ্ন। হুগলি নদীতে বর্জ্য পদার্থের প্রভাব, এটা করতে পারিস। রেটুন প্রথা, এগুলো 2 মার্কের প্রশ্ন, ঠিক আছে? রেটুন প্রথা হচ্ছে 2 মার্কের, যেটা আখ চাষের সঙ্গে যুক্ত, তাই তো? ভূ বৈচিত্র্য মানচিত্রের গুরুত্ব, এটা করবি। ভূ সময় এবং সূর্য সময়ের উপগ্রহের পার্থক্য। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নে। 5 নম্বরের প্রশ্নগুলো একটা ইম্পর্টেন্ট, 4টা খুব ইম্পর্টেন্ট। ওটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, ওটা করতে হবে। ওজন বিন্যাসের কারণগুলো বলেছিলাম তোদের। এরপরে ভারতের ভূগোল থেকে 5 মার্কের প্রশ্নগুলো আছে। ভারতের জলসেচের প্রয়োজনীয়তাগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের জলসেচের প্রয়োজনগুলি সংক্ষেপে আলোচনা করো, মোটামুটি ইম্পর্টেন্ট এটাও। ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ করতেই হবে। পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। কিন্তু ভারতের জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক প্রভাব, মানে জনসংখ্যা বৃদ্ধির যে কুপ্রভাবগুলো, মোটামুটি এগুলো 3 মার্কের আসে সাধারণত, 5 মার্কের আসবে না। এটা ম্যাপ পয়েন্টিং, আরাবল্লী পর্বত করতে হবে, কৃষ্ণা নদীও করতে হবে। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কী হবে রে? মৌসিনরাম। ভারতের একটি শুষ্কতম অঞ্চল থরমরুমি অঞ্চল চিহ্নিত করলে হবে। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল, সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ অঞ্চল কোথায় আছে? অরুণাচল প্রদেশ। একটি কফি উৎপাদক অঞ্চল, এটা করতে হবে, ইম্পর্টেন্ট। ভারতের রুড়, দুর্গাপুর। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে? দিল্লিতে, দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সোনালী চতুর্ভুজ, 4টা শহরকে যুক্ত করে দিলি, ওটাই সোনালী চতুর্ভুজ। এরকম দিবে না, ঠিক আছে? এরকম দিবে না। তুতিকোরিন কোথায় রয়েছে? তামিলনাড়ুতে, গভীর সমুদ্রের বন্দর।